আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মাস্টার্স শেষ বর্ষের ছোট গল্পের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। ইতোপূর্বে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের 20টি গল্প 5টি করে 4টি পার্টে বিভক্ত করে ক্লাসগুলো সম্পন্ন করেছি। আজকে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প, যা জগদীশ ভট্টাচার্য সম্পাদিত বা সংগ্রহিত যে গল্পগুলো, সেই গল্প নিয়ে আলোচনা করব। আমরা জানি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যে শ্রেষ্ঠ গল্পসমূহগুলো রয়েছে, তার মধ্যে জগদীশ ভট্টাচার্য সম্পাদিত 17টি গল্প আপনাদের মাস্টার্সের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো এই 17টি গল্পের মধ্যে আমরা 17টি গল্পই পড়বো না, এর মধ্যে শুধুমাত্র 8 থেকে 9টি গল্প আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো আজকে আমি 5টি গল্প নিয়ে এসেছি। প্রথমেই বলে নিচ্ছি আলোচনায় কি কি থাকছে। প্রথমত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটু পরিচয়, যেটি না দিলেই নয়। এরপর হচ্ছে তার শ্রেষ্ঠ গল্পগুলো, এবং এই গল্পগুলো আমি সাজিয়েছি মূলত এগুলো কোন কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বিশেষ বিশেষ চরিত্রসমূহ, মূল বিষয়বস্তু, এবং সংক্ষেপে আমি কাহিনীগুলোও বলবো। তো আজকে মূলত বিতংশ, হার, বনজ্যোৎস্না, পুষ্কুরা এবং দুঃশাসন, এই 5টি গল্প নিয়ে আলোচনা করব। তো শুরুতেই নারায়ণ গঙ্গোপাধ্যায়, তিনি মূলত 1918 সালে দিনাজপুর জেলার বালিয়াডিঙ্গি গ্রামে জন্মগ্রহণ করেন। 1918 সাল, বুঝতেই পারছি যে এটি হচ্ছে ব্রিটিশ সময়কার কবি এবং অবিভক্ত বাংলার কবি। তো নারায়ণ গঙ্গোপাধ্যায় মূলতই বাংলা ছোট গল্পের অত্যন্ত মেধাবী একজন কবি। তিনি 40-এর দশকে অন্যতম প্রধান গল্পকার ছিলেন। তার গল্পে আমরা এই যে এতগুলো গল্প পড়ব, তার গল্পে কিন্তু আমরা দেখতে পাবো দুর্ভিক্ষ অর্থাৎ মনান্তরের চিত্র দেখতে পারবো, দাঙ্গা হাঙ্গামার চিত্র দেখতে পারবো, যুদ্ধ গণবিক্ষোভের চিত্র দেখতে পারবো, প্রথম বিশ্বযুদ্ধ অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে চিত্রগুলো তার গল্পে কিন্তু স্থান পেয়েছে। সেই সাথে খণ্ডিত স্বাধীনতা, দেশভাগ, তারপর হচ্ছে উদ্বাস্তু মানুষ সম্পর্কিত আরো নানান বিষয় সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তো যাই হোক, তার জীবদ্দশায় তিনি নানান ধরনের ছোট গল্প রচনা করেছেন। পরবর্তীতে 1970 সালে, অর্থাৎ আমাদের বাংলাদেশের স্বাধীনতারও আগে তিনি মৃত্যুবরণ করেছেন। তো আজকের আলোচনায় আমরা পাচ্ছি হচ্ছে বিতংশ, হার, বনজ্যোৎস্না, পুষ্কুরা এবং দুঃশাসন। বিতংশ মূলতই বিতংশ গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর এই বিতংশ শব্দের অর্থটা হচ্ছে পাখি ধরার জাল বা ফাঁদ। আসলে এই জাল বা ফাঁদ হচ্ছে, সেটা পাখি ধরার হতে পারে, মানুষ ধরার হতে পারে। মানুষ যখন কুটকৌশলতা অবলম্বন করে তখন কিন্তু মানুষ ফাঁদ পাতে। তো এই গল্পের এমনই একজন চরিত্র রয়েছে, তিনি হচ্ছে তার নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এরকম একটা ফাঁদ পেতেছে বা জাল পেতেছে। তো আমরা আলোচনায় বা চরিত্র সমূহে গেলেই বুঝতে পারবো। এখানে প্রধান চরিত্র আমি দিয়ে রেখেছি প্রথমত সুন্দরলাল। তার বৈশিষ্ট্য আমি দিয়ে রেখেছি তিনি অত্যন্ত ধূর্ত, বাণিজ্যিক, স্বার্থপর, কামুক এবং লোভী একজন চরিত্র। তো সুন্দরলালের একটু পরিচয় দিয়ে নেই। সুন্দরলাল মূলতই বিতংশ গল্পে এক ধূর্ত, বাণিজ্যিক বুদ্ধি সম্পন্ন একজন ভণ্ড সাধু। তিনি অত্যন্ত কুটকৌশলী। এই সুন্দরলাল, তার সংসার জীবন তার ভালো লাগে না। তার স্ত্রী রয়েছে, 20 বছরের একজন যুবতী স্ত্রী রয়েছে। তার স্ত্রীকে সে বিশ্বাস করে না, এবং তার যে ভাই রয়েছে, নিজ সহোদর ভাই, তাকেও সে বিশ্বাস করে না। পৃথিবীর সমস্ত মানুষকে তিনি মূলত অবিশ্বাস করে। তিনি ভাবেন যে এই যে তার স্ত্রী, সে শুধু আসলে সংসার করার জন্য বা খাওয়া দাওয়া, পোশাক আশাক, সকল কিছুর জন্য, অর্থাৎ নিজ স্বার্থে সেখানে থাকবে। তার স্ত্রীকে দিন শেষে বিশ্বাস করা যায় না। সহোদর ভাই, তারাও হচ্ছে জমি জায়গা সকল কিছু নিয়ে হয়তো ঝামেলা করে। এই জন্য হচ্ছে তার ভাইকেও তার বিশ্বাস হয় না। এবং কি, তার গ্রামের যে মহিষ নিয়ে এক জমিদারের সাথে তার ঝামেলা হয়েছিল, মামলা হয়েছিল। তো এই সকল কিছু মিলিয়ে তার যখন মনে হচ্ছিল যে তার সংসার জীবনটা আসলে খুব একটা ভালো লাগতেছে না, তখন সে এই সংসার জীবন থেকে বেরিয়ে তিনি দূরে এক সাঁওতাল পরগনা বাস দেখতে পেল, অর্থাৎ নীল পাহাড় দেখতে পেল। তো তিনি এক পর্যায়ে বা এক সময় এই সকল সংসার জীবনকে ছেড়ে সে সেই নীল পাহাড়ের উদ্দেশ্যে পাড়ি জমালো। তো সে যে পাড়ি জমালো, সে মূলতই তার সাথে একটা খচ্চর ছিল। সেই খচ্চর সহ তার যে পুটলি পটলা যা ছিল সকল কিছু নিয়ে সে বেরিয়ে পড়লো। অজানা পথে পাড়ি দিতেই সেই নীল পাহাড় পেরিয়ে সে সাঁওতালবাসীদের সেখানে সেই বন জঙ্গলে গিয়ে সে পৌঁছাতেই সে মূলতই ঝরু সাঁওতালের সাথে তার হঠাৎই দেখা হয়ে যায়। তো আসলে তার যে মুভমেন্ট বা তার যে চলাফেরা, যদিও সে ছদ্মবেশ ধারণ করেছে বা ভণ্ড সাধু সেজেছে, যদিও সে গেরুয়া টেরুয়া এগুলো কোনো কিছুই পরেনি, কিন্তু তার মধ্যে সেই ছদ্মবেশী বা ভণ্ড সাধু বাবার একটা আভাস পাওয়া যায়।
তো তাকে দেখেই এই ঝরু সাঁওতাল তিনি সহজ সরল মনেই বলেছিল, বাবা ঠাকুর কোথায় যাচ্ছেন? তো যখনই তাকে বাবা ঠাকুর বলে সম্বোধন করলেন, তার মধ্যে আরো একটা আর্ট চলে আসলো। তখনই সে আসলে নিজেকে আরো একটু পরিবর্তন করার চেষ্টা করলো, বা তখন পরবর্তীতে সে আসলে এই ভণ্ড সাধু হবে, বা তিনি ছদ্মবেশ ধারণ করবে, তার বৈরাগী সাধন করবে, এই সকল কিছু ভেবে তিনি মূলত এই ঝরু সাঁওতালের সঙ্গে সে তাদের সাঁওতাল পরগনায় পাড়ি জমালো। যেতে যেতেই মাদল, ঢাক, ঢোল এগুলো বাজনা শুনতে পেল। তখন এই সুন্দরলাল এই ঝরুকে বললেন যে আসলে কোথায় বাজনা বাজছে। তখন এই ঝরু মাতাল বলল যে সামনেই নৃত্যের আয়োজন করা হয়েছে। তো এই ঝরু মাতাল তখন সেই নৃত্যের জায়গায় নিয়ে গেল। ঝরু সাঁওতাল সম্পর্কে একটু বলি, তিনি মূলত সহজ সরল সাঁওতাল পরগনার তিনি মোড়ল ছিলেন, আর তিনি অত্যন্ত ধর্মান্ধ ছিলেন। তো যাই হোক, নাচের স্থানে নিয়ে গিয়ে তাকে নাচ দেখানো হলো, এবং আশেপাশের যে লোকগুলো ছিল তাকে মূলতই মানে এই মোড়ল পরিচয় করে দিল বাবা ঠাকুর হিসেবে, এবং তাকে তখন থেকেই সবাই সম্মান বা শ্রদ্ধা করতে শুরু করলো। সেখানে 10 থেকে 12টি মেয়ে নৃত্য করতেছিল, কিশোরী মেয়ে। তার মধ্যে এই বুধুনিকে তার বেশ পছন্দ হলো। বুধুনি মূলতই কিশোরী মেয়ে, আর এই বুধুনি মূলতই ঝরু সাঁওতালের মেয়ে। তো সুন্দরলাল এক পর্যায়ে ঝরুকে জিজ্ঞেস করলো, এই মেয়েটি কে? তিনি একটু গর্ববোধ করলেন। তিনি খুব গর্বের সহিত বলল, ওই মেয়েটি, ও তো বুধুনি, ও আমার মেয়ে। সুন্দরলাল এক পর্যায়ে সেই মেয়েটিকে দেখে লোভাতুর হয়ে উঠল এবং কামুক হয়ে উঠল। তখন এই সুন্দরলাল সেই রাতের মতো এই বুধুনিকে 2টো পয়সা দিয়ে এবং বুধুনিকে দেখে সে হাত পরীক্ষা করলো। আর সেই সুন্দরলাল কিন্তু সেই সমাজে তৎক্ষণাৎ সময়ে সে মূলত অনেক ঝাড় ফুঁক জানে, তন্ত্রমন্ত্রে সে অনেক বেশি পারদর্শী, তারপরে চালান দিতে পারে, এইসবে বিষয়ে সে পারদর্শী সে প্রকাশ করছিল। এবং আশেপাশের এই মোড়ল যেহেতু পরিচয় করে দিয়েছে, গ্রামের মাথা যেহেতু পরিচয় করে দিয়েছে গ্রামের মানুষকে, তাই গ্রামের মানুষ তাকে বিশ্বাস করতে অনেকটা বাধ্য। তো যাই হোক, বুধুনিকে 2টো পয়সা দিলে এবং সে বলল যে তুই এখানে কেন, শহরে চলে যা, শাড়ি, চুড়ি, তেল, টাকা পয়সা যা লাগে পাবি, তুই শহরে চলে যা। অর্থাৎ সুন্দরলাল তৎক্ষণাৎ সময়ে মনে হচ্ছিল তার ওপরে দেবী ভর করেছে, এবং সেই দেবী তাকে বলল, অর্থাৎ বুধুনির যে ভাগ্য খুলে গিয়েছে সেটি তিনি স্পষ্ট করলেন। তো যাই হোক, সুন্দরলাল সেই গ্রামে কিছুদিন বসবাস করলেন। সেখানকার যে মানুষগুলো রয়েছে তাদের সাথে মিশতে শুরু করলেন। এরই মধ্যে যেহেতু সুন্দরলাল হাত দেখতে পারে, তিনি তন্ত্রমন্ত্রে পারদর্শী, তারপর চালান করতে পারে, বাটি চালান করতে পারে, এই সকল ক্ষেত্রে মানে কুসংস্কারাচ্ছন্ন যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোতে সে পারদর্শী। তাই এক পর্যায়ে এই তিলক চরিত্রটি তার কাছে আসলো। তিলক মূলতই সহজ সরল, তিনি সাঁওতাল তন্ত্র মন্ত্রে বিশ্বাসী এবং তিনি অত্যন্ত প্রতিশোধ পরায়ণ। তিলকের মূলত একটি ছেলে ছিল, গত মাসে সেই ছেলেটি মারা যায়। তার ধারণা ডোমন মাঝির তুক মন্ত্রের কারণে তার ছেলে মারা গেছে। সেও ডোমন মাঝিকে বান মন্ত্র যোগে মারতে চায়। মূলত তিলকের মধ্যে একটা সংস্কার স্পষ্ট যে তন্ত্র মন্ত্রে সে দারুণভাবে বিশ্বাসী। যেহেতু সাধারণ মানুষের মধ্যে এই কুসংস্কারচ্ছন্ন বা তন্ত্রমন্ত্রে বিশ্বাস থাকে, তো তাই তিলকের মধ্যে এই ধরনের বিশ্বাস রয়েছে। পুত্র শোক ভুলতে সেও এসেছে এই ডোমন মাঝিকে মারতে। আর তখন সুন্দরলাল মোটামুটি একটু বিপদেই পড়ে গেল, কিন্তু সে ঘাবড়ে যায়নি। তখন তিনি একটা পরিকল্পনা করলেন। যেহেতু তিলক তাকে অনেক বেশি অনুরোধ করছিলেন, সেই অনুরোধে সুন্দরলাল ডোমন মাঝিকে পিচাস চালান দেওয়ার মধ্য দিয়ে মারতে চায়। শনিবারের দিন সাধারণত পিশাচ চালান দেওয়ার কাজটা করা হয়। পিশাচ চালান দেওয়ার জন্য প্রয়োজন 3টি নরমুণ্ড লাগবে এবং কয়েকটা ফুল এবং সিঁদুর লাগবে। আর এই পিশাচ চালান দিলে রোজ রাত্রিতে এই ডোমন মাঝির যখন ঘুমিয়ে পড়বে, তখন প্রকাণ্ড কালো পিশাচ গায়ের ওপর চেপে বসে মাথা থেকে রক্তপান করবে। রক্তের সাথে সে ঘিলু খেয়ে নেবে, আর এভাবেই একদিন মৃত্যু হবে ডোমন মাঝির। এবং এই সুন্দরলাল এই তিলককে বললেন যে সে এই পিশাচ চালান করবে, কিন্তু কিছুদিন তাকে এই গ্রামের বাইরে থাকতে হবে। তো এভাবেই কিন্তু সুন্দরলাল এই তিলককে বিশ্বাস করিয়েছিল। এরপরে আমরা আরো 2-1টি চরিত্র দেখব। নেপালের নাঙ্গা বাবা। সুন্দরলাল তিনি আসলে এই সাঁওতাল পরগনায় তিনি প্রচার করেছিলেন যে তিনি মূলত নেপালের নাঙ্গা বাবার কাছ থেকে সিদ্ধি লাভ করে এসেছে। নেপালের নাঙ্গা বাবা তাকে বলেছে, যা তোর হয়ে গেছে, অর্থাৎ তিনি সিদ্ধি লাভ করেছে, এরকম একটা বিষয় তিনি এই যে পুরো গল্পে
প্রচার করেন। তো এক্ষেত্রে আমি এই জন্য লিখেছি নেপালের নাঙ্গা বাবা। আর এখানে আরো একটি চরিত্র রয়েছে আসামের বড় সাহেব। এই ঘটনাটি আমরা পরে আসছি। তো যাই হোক, সুন্দরলাল মূলত এই তিলক, তারপর হচ্ছে এই সাঁওতাল পরগনা, এই সকল কিছু নিয়ে তিনি কিছুদিন সেখানে অবস্থান করছেন। এরই মধ্যে বোধনী এবং তার যে বান্ধবীরা ছিল তারা একদিন হাসতে হাসতে সুন্দরলালের কাছে গিয়েছিল। তো সুন্দরলাল মূলত এই বোধনীকে মানে পা থেকে মাথা পর্যন্ত মানে দুশ্চরিত্র একটা ভাব নিয়ে তাকে দেখছিল। তার যৌবনের প্রতি তার অনেক বেশি আকর্ষণ জেগেছিল। সে লোভাতুর হয়ে উঠলো, কামুক হয়ে উঠলো। পরবর্তীতে সুন্দরলাল এক পর্যায়ে বলল যে আমি এখানে আরো 2-1 দিন থেকে গেলে আসামের বড় সাহেবের তেমন কোনো কিছুই হবে না। অর্থাৎ শুধুমাত্র বোধনীর জন্য সে এখানে আরো 2-1 দিন থেকে যেতে চায়। তার 2 মাস সময়, মূলত এই 2 মাসের মধ্যে তার স্বার্থ সিদ্ধি করতে হবে। তো এই 2 মাসের কাছে আরো 2-3 দিন যদি সে থেকে যায়, সেক্ষেত্রে আসামের বড় সাহেবের কিছু হবে না বলে সে ব্যক্ত করেছেন। তো যাই হোক, এরই মধ্যে তিনি তার এই 2 মাস সময়ের মধ্যে তিনি মূলত একটা পরিকল্পনা আঁটলেন। কি পরিকল্পনা? এই সাঁওতালরা মূলতই সিংবঙার পূজা করে থাকেন। সিংবঙা মূলতই সাঁওতালদের দেবতার নাম। তারা সিংবঙা দেবতার মনোতুষ্টির জন্য পূজার আয়োজন করে প্রত্যেক বছরই। তো এই সিংবঙার পূজার উপকরণ যেহেতু মুরগি আর মহুয়ার মদ এবং মাতরের তালে তালে নাচ এবং মহুয়ার মদিরা পান করার মধ্য দিয়ে চলে সিংবঙার পূজা। অর্থাৎ এই সিংবঙার পূজাতে নাগরা, টিকাররা বাজনায় সাঁওতালবাসী একসাথে নেচে ওঠে। সিংবঙার সেই কালো পাথরটার গায়ে রক্ত আর সিঁদুর লেপা থাকে। হঠাৎ দেখলে মনে হয় পাথরটা যেন একখানা প্রসারিত মুখ, সত্যি সত্যি সে রক্ত খেয়েছে এবং আরো রক্ত খাওয়ার জন্য তাকিয়ে আছে তৃষ্ণার্ত চোখে। আর এরকমই সিংবঙার পূজাকে উপলক্ষ করে এই ভণ্ড সুন্দরলাল তার উদ্দেশ্য সিদ্ধির পথ খুঁজে পান। তো যাই হোক, ধীরে ধীরে এই সুন্দরলাল তার উদ্দেশ্যের পথে এগিয়ে যান। বিভিন্ন কল্পনা কাহিনীর মধ্যে সাঁওতালদের সে ভয় দেখাতে শুরু করেন। যেহেতু এই গ্রামের মানুষ তাকে অন্ধভাবে বিশ্বাস করেন, তখন এই সুন্দরলালের চোখে সাঁওতালবাসী ভাবি মহামারীর ছবি দেখতে পায়। তো যাই হোক, এই সুন্দরলাল এই সিংবঙার পুজোর দিন সেখানে যে রক্ত ছিল, মুরগি কাটার যে রক্তগুলো ছিল, সেই রক্তগুলো নিজেই মেখে সে মূলত একটা ভয়ানক চরিত্র, অর্থাৎ দেবতা চরিত্রে তিনি এসেছেন বা ভর করেছেন। এরকমই একটা মূর্তি তিনি নিজে নিজেই তৈরি করেছেন। তো যাই হোক, প্রত্যেকেই তখন ভাবছিল যে এই দেবতা হয়তো এই সুন্দরলালের ওপরেই ভর করেছেন। তখন সুন্দরলাল এরকম রক্ত মেখে সাঁওতালবাসীদের উদ্দেশ্যে বলছিল, আমার কথা শোন, তোদের গায়ে মরক লাগবে, হাইজার মরক। আপনারা এই বিষয়গুলো, হাইজার মরক বা কলেরা মরক, এগুলো আপনারা মনে রাখবেন। একটি প্রাণীও বাঁচবে না, মরে সব শেষ হয়ে যাবে। করম দেবতার রাগ পড়েছে। করম নামে একজন দেবতা রয়েছে, সেই দেবতার নাকি রাগ পড়েছে সাঁওতালবাসীদের উপর। তাদের কাউকে রাখবে না, কাউকেই নয়। আর তৎক্ষণাৎ সাঁওতালবাসীরা খুবই আতঙ্কিত হয়ে উঠল। তখন সুন্দরলালকে বিশ্বাস করে তার কাছেই উপায় চাইল। অর্থাৎ সাঁওতালবাসীরা বলল, কি উপায় হবে আমাদের ঠাকুর? আর তখনই এই সুন্দরলাল এই গ্রামবাসীর সরলতা বা এই অন্ধ বিশ্বাসকে হাতিয়ার করে তার সাধ্য সিদ্ধির জন্য, অর্থাৎ বুধনি এবং তার অর্থের লালসায় সাঁওতাল পল্লীর মানুষকে বিক্রি করার স্বপ্নে সে উল্লসিত হয়ে উঠল। এদের সকলকে সে চা বাগানের কুলি বানানোর ষড়যন্ত্রে লিপ্ত হলো। আসামের চা বাগানে মূলত শ্রমিক পাওয়া যেত না। এই যে আমি বললাম, আসামের বড় সাহেব তিনি মূলত সেখানকার কর্তা, তিনি শ্রমিক কিনে নেন। তো এই আসামের চা বাগানে মূলতই এই সুন্দরলাল এই যে সাঁওতাল পরগনাবাসী যারা রয়েছে তাদের প্রত্যেককেই বিক্রি করার একটি ফোন দিয়ে আটলেন। আর এই আসামের চা বাগানে যে শ্রমিকগুলা যায়, সেই শ্রমিকগুলো মূলতই অনেকেই কালা জ্বরে ভোগে ভোগে মারা যায়। তো সেখানে মূলত শ্রমিক পাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার। আর তিনি মূলত যতগুলো শ্রমিক দিতে পারবেন, আসামের বড় সাহেব তাকে ঠিক সেভাবেই কমিশন দেবে। আর এই অর্থ লিপ্সায় লিপ্ত হয়ে এবং বুধুনির কামনার বাসনাকে সঙ্গ করে সে মূলত এরকম একটা খেলায় মত্ত হয়েছে। তো যাই হোক, সাঁওতালবাসীরা তাকে বলল, আমাদের উপায় কি? তখন সে বলল, উপায় আছে, তোমরা তোমাদের বাড়ি ঘর সকল কিছু বিক্রি করে তোমরা আমার সাথে চলো। তখন অনেকেই, অর্থাৎ ঝরু সাঁওতাল, তারা আবার অন্যান্য যারা সাঁওতাল ছিল তারাও কিন্তু বললো যে আসলে তারা অনেক দীর্ঘদিন থেকে এই বাড়ি ঘর সকল কিছু বিক্রি করে তারা কিভাবে যাবে, এখানে তাদের আবেগ, মায়া, মমতা, অর্থ, জমি জায়গা সবকিছুই রয়েছে, তারা এখান থেকে তারা কোথায় যাবে,
কোথায় গিয়ে থাকবে। তখন এই সুন্দরলাল বলেছিল যে সে তাদেরকে জমি জায়গা সকল কিছুই দেবে। তো যাই হোক, এরকম প্রতিশ্রুতি দেওয়ার পরে যেহেতু সুন্দরলালকে তারা অন্ধ বিশ্বাস করে, তখনই তারা এই সকল কিছু বিক্রি করে তারা পাড়ি জমালো সেই আসামের দিকে। অর্থাৎ সুন্দরলালের একমাত্র লক্ষ্য ছিল বুধুনি বাদে 42 জন সাঁওতালের পদযাত্রাকে ঘিরে। বুধুনি বাদে সে এই 42 জনকে নিয়ে গেলে সে সেভাবে একটা কমিশন পাবে এবং বুধুনিকে সে নিজের করে পাবে। তো এই উদ্দেশ্যে তারা পাড়ি জমালো। তো আসলে এর মধ্য দিয়ে মূলত আমরা বলতে পারি মূল বিষয়বস্তুটা হচ্ছে গৃহত্যাগী, প্রতারক, লোভী, কামক ব্যক্তি সুন্দরলালের মার্ক্সবাদী চিন্তা চেতনা ও প্রতারণার চিত্র এখানে পরিস্ফুট হয়েছে। মার্ক্সবাদী চিন্তা চেতনা আমরা বলতে পারি যে পদ্মা নদীর মাঝিতে যেমন হোসেন মিয়া সে মূলত সে ফোন দিয়ে ছিল সে একটা দ্বীপে নিয়ে যাবে, অর্থাৎ সেখানে বন জঙ্গল দ্বীপে নিয়ে যাবে। তো এরকমই হচ্ছে সুন্দরলালেরও চরিত্র ছিল, সে আসলে আসামের কাছে নিয়ে যাবে, শ্রমিক বিক্রি করবে। আসলে এখানে শ্রেণী সংগ্রাম তত্ত্বের যে একটা বিষয় সেটি কিন্তু এখানে স্পষ্ট হয়েছে। অর্থাৎ বুর্জোয়া শ্রেণী কর্তৃক বা ধনিক শ্রেণী কর্তৃক যে সর্বদাই মানুষ নিষ্পেষিত, শোষিত, এই বিষয়গুলো কিন্তু এখানে স্পষ্ট হয়েছে। তো এই সুন্দরলাল যদিও সে ধনিক শ্রেণী হোক বা সে হচ্ছে মানুষকে মিথ্যা কথা বলে হোক বা সে ভণ্ড সাধু সেজে হোক, অর্থ সম্পদকে সামনে রেখে তিনি এত কিছুর আয়োজন করেছেন। সমাজের নিম্নবর্গের মানুষকে তিনি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সে আসামে বিক্রি করার চেষ্টা করেছেন। এই জন্য আমরা বলবো গৃহত্যাগী, প্রতারক, লোভী, কামক ব্যক্তি সুন্দরলালের মার্ক্সবাদী চিন্তা চেতনা ও প্রতারণার চিত্র এই গল্পটির মধ্যে ফুটে উঠেছে। এখন এই গল্পের মধ্যে সর্বোচ্চ আসতে পারে যে বিতংশ গল্পের নামকরণের যে একটা বিষয় রয়েছে, সেই নামকরণ। আমরা জানি বিতংশ প্রথমেই বললাম যে পাখি ধরার জাল বা ফাঁদ। তো আসলে সুন্দরলালও কিন্তু পাখি ধরার বা মানুষ ধরার জাল বা ফাঁদ এঁটেছেন। তিনি হচ্ছে এই মানুষগুলোকে বিক্রি করার জন্য, অর্থ চাহিদা সম্পন্ন করার জন্য তিনি আসলে এই সকল কিছু ফন্দি এঁটেছেন। তো আসলে তিনি যে এই যে ছদ্মবেশ ধারণ করেছে, বৈরাগ্য সাধন করছেন, ভণ্ড সাধু সেজেছেন, তিনি মূলত এই সকল কিছু ফাঁদ পেতেছেন শুধু মানুষকে বিক্রি করার জন্য। তো আসলে যেহেতু তার উদ্দেশ্যই ছিল হচ্ছে একটা ফাঁদ তৈরি করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো, তার অর্থ সিদ্ধি করার জন্য, তো এই দিক থেকে কিন্তু আসলে এটির নামকরণের সার্থকতা রয়েছে। আর এখানে সর্বোচ্চ আসতে পারে সুন্দরলালের চরিত্রগুলো। এরপরেই হচ্ছে হার গল্প। হার গল্পটি মূলত বিতংশ গল্প গ্রন্থের অন্তর্গত। এখানে আমি মূল চরিত্রে দেখিয়েছি শ্যামবাজার থেকে গল্প কথক এসেছে। তিনি মূলত মধ্যবিত্ত সমাজের প্রতীক। তার বাবা হচ্ছে প্রমোদ, তিনি একজন মহাজন। আর রায় বাহাদুর এই বাবার বাল্যকালের বন্ধু, তিনি মূলত ধনতান্ত্রিক সমাজের প্রতীক। এই রায় বাহাদুর একটা মেয়ে আছে, ষোড়শী মেয়ে শশী, এবং আমরা সবশেষে দেখতে পারি 4 জন বুভুক্ষ মানুষ। তো আসলে এখানে ঘটনাটি হচ্ছে এই শ্যামবাজার থেকে গল্পকথক, তিনি মূলত প্রথমেই বললাম মধ্যবিত্ত সমাজের প্রতীক। তিনি MA পাশ করেছেন এবং সে শহরে মেসে থাকেন, 2500 টাকার টিউশনিও করান। তো যাই হোক, তার বাবা একটি চিঠি দিয়ে রায় বাহাদুরের কাছে পাঠিয়েছিল শহরে। তো সেই বাড়িতে সে চলে গেল। তো এই রাজা বাহাদুরের বাড়িতে গিয়ে তার চোখ আসলে ছানা বড়া অবস্থা। আসলে বাড়িটি রাসবিহারী অ্যাভিনিউ অবস্থিত এবং বাড়ির পাশে মনোহর পুকুর পার্কও রয়েছে। বাড়ির প্রবেশদ্বারে লোহার বিশাল একটা ফটক রয়েছে, পাশে দারোয়ানের কক্ষ, প্রবেশপথে বিশাল একটা দুটো বিদেশি কুকুরও দেখতে পেল সে। বাড়ির প্রবেশপথে দেখলো যে সেখানে কেউ নেই, শুধু কুকুর দুটি রয়েছে এবং সেই বাড়ির প্রবেশপথে একটি ফুলের বাগানও রয়েছে, যেখানে বিদেশি বিদেশি ফুল, গ্ল্যান্ডিফ্লোরা ফুল রয়েছে। তারপর হচ্ছে সেই যে রাস্তা, তাদের যে চওড়া রাস্তা রয়েছে যাওয়ার পথটা, কালো মার্বেল বাঁধানো সিঁড়ি রয়েছে, রঙিন কাজ দেওয়া শিকলের পর্দা রয়েছে, এরকম অনেক কিছুই রয়েছে। তো যাই হোক, সে আসলে কোনো লোক পাচ্ছিল না যে কাকে বলবে যে আসলে বাসায় আদৌ রাজা বাহাদুর আছে কিনা। তো যাই হোক, এরই মধ্যে এই রাজা বাহাদুরের এই যে চ্যাটার্জির ষোড়শী মেয়ে একটা সাইকেল নিয়ে চলে আসলো। তো এই সুশী মেয়েটি প্রথমে গল্পকথককে বলল যে কাকে চাই। তিনি বলল যে রাজা বাহাদুর এই চ্যাটার্জিকে চাই। তখন তিনি মূলত ভেতরে আসলো এবং গল্পকথক এই রাজা বাহাদুরকে একটি চিঠি দিয়ে সে বসলো। তো রাজা বাহাদুর সেই চিঠিটি পড়লো, তখন বলল, ও প্রমোদের ছেলে তুমি। পরিচয় হলো। মূলত গল্পকথকের উদ্দেশ্য ছিল একটা কিরানের চাকরি নেওয়ার জন্য, তার কলমের একটা খোঁচাতেই তার কিরানের চাকরিটি হয়ে যেতে পারে। তো যাই হোক, এর পরবর্তীতে শুরু হলো হচ্ছে এই রাজা বাহাদুরের আষাঢ়ে গল্প। তিনি মূলতই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার একজন অন্যতম প্রতিনিধি। তিনি ব্লাড প্রেশারের রোগী, ভারী গোলগাল, টকটকে ফর্সা একখানা মুখ তার। অর্থের কৌলিন্য এদের জীবনযাপনের মান অনেক উন্নত করে দিয়েছে।
বিলাস, দৈনন্দিন জীবনের নিরাপদ চাল চরণ, আচার আচরণ, পোশাক আশাক সকল কিছু মিলিয়ে তারা অত্যন্ত সুখী মানুষ। তো যাই হোক, রাজা বাহাদুর সেই গল্পকথককে বসিয়ে সে মূলত গল্প করতে থাকলেন তার হার সংগ্রহের গল্প। রাজা বাহাদুর চিঠি পড়ার পর একজন ভালো শ্রোতা পেয়ে চাকরি দেওয়া সংক্রান্ত প্রসঙ্গ থেকে সরে গিয়ে নিজের পৃথিবীর বিভিন্ন জায়গা ভ্রমণের সমস্ত অভিজ্ঞতা বর্ণনায় মেতে যান। তিনি কোন কোন জায়গা থেকে কত দামি হার সংগ্রহ করেছেন তার তালিকা তিনি শোনাতে শুরু করলেন। কোন হারের মধ্যে আছে অসাধ্য সাধন করার জাদুকরী রহস্য ও ক্ষমতা, এবং তা কিনতে তাকে কত টাকা দিতে হয়েছে তার তথ্য ও হিসাব দিতে দিতে নিবিষ্ট হয়ে যায় সেই পুরনো বন্ধুর পুত্রের কাছে। রাজা বাহাদুর সিঙ্গাপুরে কাটিয়েছেন 10 বছর, ভেসে গেছেন হাওয়াইয়ে, ম্যানিলা, তাহিতি, ফিলিপাইন, আরো নানান দেশে তিনি গিয়েছেন। তিনি মূলত রোডিশিয়ানদের হার সংগ্রহ করেছিলেন, যারা ছিলেন অর্ধেক মানুষ অর্ধেক গরিলায়। 5,000 টাকায় তিনি সংগ্রহ করেছেন। আবার এই হার দিয়ে নাকি অনেক কিছুই সিদ্ধি করা যায়। এরকমও নানান গল্প এই গল্পকথকের সাথে করতে থাকলেন। তো এই H.L. চ্যাটার্জি তিনি মূলত অনেক হারই সংগ্রহ করেছেন, কিন্তু মন্ত্র পাওয়ার বাকি তার ছিল। এরই ফাঁকে গল্প করতে করতে তিনি মূলত 11টার সময় ঢুকেছিল তাদের বাসায়। গল্প করতে করতে এর ফাঁকে শুধুমাত্র এই সুশী মেয়েটি তাকে 1 কাপ চা দিয়েছে। তো যাই হোক, সে গল্প করেই যাচ্ছে। তো গল্পকথক যে মূলতই এসেছেন একটা কেরানির চাকরির জন্য, এই কথাটি তার গল্পের ধাঁচে ডুবেই গিয়েছিল। তো যাই হোক, গল্প করতে করতে এই 2500 টাকার টিউশনি একটা রয়েছে, টিউশনির কথাও ভাবলো না। কিন্তু টিউশনিতে না গেলে টিউশনির যে ব্যক্তি রয়েছে, যে গার্ডিয়ান রয়েছে, সেও আবার অত্যন্ত হিসেবি, একদিনের মাইনে সে কেটে নিতে পারে, এটাও চিন্তা হচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে আসলে গল্পকথক একটু বিব্রতই হচ্ছিলেন। গল্প করতে করতে মনোহর পুকুর পাড় থেকে কিছু একটা আওয়াজ আসছিল। তখন এই H.L. চ্যাটার্জি বলেছিল, এই অসভ্যদের জ্বালায় অতিষ্ঠ। আসলে এই মনোহর পুকুর পার্কে মূলত গ্রাম থেকে আসা কিছু বুভুক্ষ মানুষ এখানে স্থান দিয়েছে। সেখানে উকুন বাঁচা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে হয় না। তো যাই হোক, তারা খাবারের জন্য যেমনটা চিৎকার করে এবং কিছু খাবার পেলেও ঠিক একই রকমের চিৎকার করে। তো তখন বিরক্তিকর সহকারে রাজা বাহাদুর বলেছিল এদের যন্ত্রণায় সে নাকি অতিষ্ঠ। পরবর্তীতে এই গল্প শেষ করতে করতে একেবারেই এই গল্প শেষ হলো রাত 9টায়। 9টায় শেষ হতেই H.L. চ্যাটার্জি এই গল্পকথককে কিছু উপদেশ বাণী দিয়ে পাঠিয়ে দিলেন। উপদেশ বাণীটা ছিল এরকম: সামান্য কেরানির চাকরির সুপারিশের জন্য এসেছো, তুমি আরো ভালো কিছু করবে। প্রমোদ তো অনেক ভালো স্টুডেন্ট ছিল, শুধু তার একগুঁয়েতার জন্য হয়তোবা সে চাকরি হারিয়েছে, কিন্তু সে অত্যন্ত ন্যায় বা নীতিবান, এবং তার ছেলে তুমি বড় কিছু করো, অ্যাডভেঞ্চারে যাও, নেভিতে যাও, অনেক ভালো কিছু করবে তুমি। এসব কিছু উপদেশ বাণী দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যদিও এর ফাঁকে গল্পকথক বলেছিল যে আসলে তার অ্যাডভেঞ্চারে বা নেভিতে যাওয়া এখন অনেক বেশি দুঃসাধ্য ব্যাপার, কিন্তু তারপরও সে একই কথা বলেছিল। তো যাই হোক, এভাবেই সে রাত 9টায় সে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পর বাড়ি থেকে বের হতেই দেখলো একটি ছোট শিশু, অভুক্ত শিশু চেটে চেটে হাড় খাচ্ছে। তো যাই হোক, শেষে গল্পকথক এটাই ভাবছিল যে রাজা বাহাদুরও হার সংগ্রহ করেছে, শুধুমাত্র মন্ত্র পাওয়ার বাকি ছিল, আর এদিকে বুভুক্ষ মানুষও হার পেয়েছে, তাদেরও মন্ত্র পাওয়ার বাকি। তো এই ক্ষেত্রে আমি মূল বিষয়বস্তু হিসেবে লিখে রেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী 1350-এর মন্বন্তরের ভয়াবহ দুর্ভিক্ষে একদিকে মনোহরপুকুর পার্কে নিরন্ন এবং বুভুক্ষ মানুষদের শহরমুখীনতা, অন্যদিকে বুর্জ ধনতান্ত্রিক ব্যক্তির প্রীতি সুখকর জীবনযাপন। অর্থাৎ এই গল্পে 2 বিপরীত ধর্মী সমাজচিত্রের প্রেক্ষাপট তিনি রচনা করেছেন। এরপরেই আসছি বনজ্যোৎস্না। বনজ্যোৎস্না মূলত বনজ্যোৎস্না গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রথমে আমরা দেখেছি ডুয়ার্স বন এবং জল ঢাকা নদী। এখানে প্রথমে ডুয়ার্স বনের বর্ণনা এবং জল ঢাকা নদীর বর্ণনা দেওয়া আছে। সেখানে কি কি রয়েছে: কালো পাথর, বন, পানি, গাছপালা, শাল গাছ, তার ফাঁকে ফাঁকে যে সূর্য কিরণ অথবা বনজ্যোৎস্না, এই সকল কিছুর বর্ণনা দেওয়া আছে। তো যাই হোক, এই বনেই থাকতো মূলত শিবকুমারী। শিবকুমারীর চরিত্র একটু দিনই। শিবকুমারী মূলতই ভুটানি নাগরিক, মমতাময়ী, ত্যাগী, সাহসী, প্রতিবাদী, ব্যক্তিত্ববান এবং 19 বছরের কুমারী একজন। তো যাই হোক, এই শিবকুমারী এই ডুয়ার্স বনেই থাকে এবং তার যে থাকার যে গল্পটি, এটা আমরা পরে আসছি। তো শিবকুমারী মূলত সে বিকালবেলা বের হয়েছে জল আনতে। তো এর আগেও সে সকালবেলা যেহেতু বনেই থাকে,
বনের মধ্যেই তাদের সকল কিছু। তো বিকাল বেলা সে নদীতে গিয়েছেন পানি আনতে গিয়ে সে একটি সাদা ধবধবে পোশাকের কিছু একটা পরে থাকতে দেখেন। তখন এই শিবকুমারী ভাবে, কি ওখানে, একটু আগেই তো আমি এসেছিলাম, কই, তখন তো কোনো কিছুই দেখতে পেলাম না। তো যাই হোক, এভাবেই শিবকুমারী তখন ধীরে ধীরে ভয়ে আতঙ্কে এগিয়ে গিয়ে দেখেন মানুষ পড়ে আছে। সেই মানুষের নাম হচ্ছে মহিতোষ। তো মহিতোষটাকে, মহিতোষ মূলতই আগস্ট আন্দোলনের একজন বিপ্লবী সৈনিক, দেশপ্রেমিক, অন্তর্দ্বন্দ্বীও বটে তিনি, অনুশোচনা করে এবং তাকে সবশেষে ব্যর্থ প্রেমিক হিসেবে দেখা যায়। তো যাই হোক, এই শিবকুমারী মহিতোষকে অজ্ঞান হতে দেখতে পায় সেই বনে। তো শিবকুমারী তৎক্ষণাৎ সময় কি করবে ভেবে পাচ্ছিল না। তখন তার কলসির ভেতর থেকে সে কিছু পানি ছিটিয়ে দিল তার মুখে, এবং মহিতোষ ধীরে ধীরে তার জ্ঞান ফিরতে শুরু করলো। তো যাই হোক, শিবকুমারী মহিতোষকে জিজ্ঞেস করলো, আপনি কেন এখানে এসেছেন, কি জন্য এখানে এসেছেন, সবকিছু জিজ্ঞেস করলো। তখন এই মহিতোষ বলল যে আমি আগস্ট আন্দোলনে একজন বিপ্লবী সৈনিক, এবং তার সাথে আরো একজন ছিল, কিন্তু শহরের তীব্র আন্দোলনে ছিটকে এসে সে ঘুরতে পালাতে সে এখানে এসে পড়েছে। পরবর্তীতে এই শিবকুমারী এক কাঁখে কলসি এবং আরেক হাতে হচ্ছে মহিতোষকে নিয়ে সে বাড়ি ফিরে গেল। এপাশে কুলবীরও অনেক বেশি চিন্তা করছিল যে সন্ধ্যা পেরিয়ে গেল, শিবকুমারী কেন আসছে না। তো যাই হোক, কুলবীরও তখন বাসা থেকে বের হচ্ছিল শিবকুমারীকে খোঁজার উদ্দেশ্যে। এরই মধ্যে শিবকুমারী এবং মহিতোষ তাদের বাসায় ঢুকে গেল, এবং বাড়ি ফিরে গিয়ে তার বাবা কুলবীরের সাথে কথোপকথন হলো। তখন শিবকুমারী কুলবীরকে বললো যে আজ আর কোনো কথা বলবো না, অনেক রাত হয়ে গিয়েছে, শুধুমাত্র মহিতোষকে, মানে এই লোকটিকে থাকতে দাও, তিনি একজন বিপ্লবী সৈনিক, কাল সকালে কথা বলবো। তো যাই হোক, কাল সকাল হলো এবং কুলবীর মহিতোষের সকল কিছুই জানলো। কুলবীরের পরিচয়টা একটু দিয়ে নিই। কুলবীর মূলত একজন ভুটানি, তিনি 1914 সালের যুদ্ধ সৈনিক ছিলেন, দেশপ্রেমিকও বটে, এবং তিনি একজন স্বাধীন ব্যক্তি। কুলবীর যেহেতু 1914 সালে যুদ্ধ সৈনিক ছিলেন, তো এই ভুটানের সরকার তাকে পুরস্কৃত করে কিছু জমি জমা দিয়েছিল। শেষ বয়সে এই জমি জমাগুলো তার নানা বিরোধ সৃষ্টি করে, এই জন্য সে আসলে উত্তর বাংলার দিকে, অর্থাৎ এই ডুয়ার্স বনের দিকে সে জঙ্গলে বসবাস করতে শুরু করে। আর তখন কিন্তু এই শিবকুমারীর বয়স ছিল 7 বছর। তো যাই হোক, একমাত্র অন্ধের যষ্টি হচ্ছে এই শিবকুমারীকে নিয়ে সে ভালোই ছিল এই ডুয়ার্স বনে। তো পরের দিন সকালবেলায়, তো শিবকুমারী যেহেতু মহিতোষ যেহেতু একটা অপরিচিত ছেলে, তো আসলে মহিতোষকে এখানে রাখাটা অনুচিত বলে মনে করেন। কুলবীর বলে মহিতোষকে যেতে, কিন্তু শিবকুমারী তখন এই কুলবীরকে বলে, অর্থাৎ তার বাবাকে বলে যে তুমিও তো একজন স্বাধীন মানুষ, তুমিও তো একজন দেশপ্রেমিক, তাহলে তুমি একজন ভুটানি দেশপ্রেমিক হয়ে, স্বাধীন ভুটানি হয়ে আরেকজন স্বাধীন বাঙালিকে কেন তাড়িয়ে দিচ্ছ? তিনি তো অসুস্থ, তিনি একটু সুস্থ হোক, পরে না হয় যাবে। তো এইভাবে কুলবীরকে যখন বললো, কুলবীর যখন একটু মনটা কেমন করছিল যে সত্যিই তো তিনিও একজন স্বাধীন ভুটানি, একজন স্বাধীন বাঙালিকে কিভাবে সে তাড়িয়ে দেবে, একজন দেশপ্রেমিক বা সৈনিককে সে কিভাবে তাড়িয়ে দেবে। তখন কুলবীর তাকে একটা স্পেস দিল থাকার জন্য। তো যাই হোক, এই কুলবীর মূলত তার একটা মদের দোকান ছিল, পচাই বা মদের দোকান ছিল, সেখানে হচ্ছে সেখানকার কুলি মজুররা সন্ধ্যার বেলায় এসে তারা মূলত মদ পান করত। তো যাই হোক, শিবকুমারী এবং মহিতোষ কুলবীর তারা বেশ কিছুদিন থাকলো। তো যাই হোক, মহিতোষ কি শুধু বসে বসে খাবে এমনটি নয়, তখন শিবকুমারী মূলত মহিতোষকে বললো যে চলো কাঠ সংগ্রহ করি। এভাবে কিন্তু কাঠ সংগ্রহ করতে করতেই শিবকুমারী এবং মহিতোষের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো। তো মহিতোষ মাঝে মাঝেই সে ভাবছিল যে সে আসলে একজন সৈনিক, দেশপ্রেমিক, সে কোথায় সেই ডুয়ার্স বনে এসে একজন আদিবাসী নারীকে নিয়ে সে আসলে মত্ত হয়ে আছে। তার যে সঙ্গী অরবিন্দ, তার কথাও তার মনে পড়ে। তো সকল কিছু মিলিয়ে তার সেই আগস্ট আন্দোলনের কথা মনে পড়ে, এবং সে মাঝে মাঝে অনুতপ্ত হয়। ভারত ছাড় আন্দোলন বা আগস্ট আন্দোলন আসলে 1942 সালে বা 43 সালের ওইদিকে হয়েছিল। সেখানে মূলত এই ভারত ছাড় আন্দোলন মানে হচ্ছে, আমরা জানি যে আমাদের ব্রিটিশরা আমাদের 200 বছর শাসন শোষণ করেছেন, তাদেরকে এই ভারত থেকে হটিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন করেছিল সেটি হচ্ছে আগস্ট আন্দোলন বা ভারত ছাড় আন্দোলন হিসেবে পরিচিত। তো যাই হোক, এরই মধ্যে এই বলদেও নামে একটা চরিত্র রয়েছে। এই বলদেও মূলত কাঠের কারবারি, তিনি বুড়ো, বিত্তবান, অত্যন্ত কুটকৌশলী এবং দুশ্চরিত্র। তো এই বলদেও মূলত এর মধ্যে জেনে যায় যে মহিতোষ নামক একজন বিপ্লবী তাদের বাসায় আশ্রয় নিয়েছে। তখন শিবকুমারীকে সে মূলত এই বলদেও বা দুশ্চরিত্র লোকটি বলে যে তাড়িয়ে দাও, নইলে হচ্ছে নতুবা তুমি আমার কাছে ধরা দাও, অর্থাৎ তাকে সে ভোগ করতে চায়, নইলে সে হচ্ছে এই মহিতোষকে ধরিয়ে দেবে ইংরেজদের কাছে। তো এইভাবেই আর কি ভয় দেখায়। তখন এই মহিতোষ এবং শিবকুমারী তাদের মধ্যে যেহেতু একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, তখন তারা পালিয়ে যেতে চায়, কিন্তু পালাবে কিভাবে? তাদের কাছে তো কোনো টাকা পয়সা কোনো কিছুই ছিল না। তো সেক্ষেত্রে যেতে হচ্ছে 200-300 টাকা লাগবে। বলদেও আবার একটা শর্ত দিয়েছিল
যে আজ রাতে যদি সে তাকে ভোগ করতে দেয় সেক্ষেত্রে সে ছেড়ে দেবে, মহিতোষকে কিছুই বলবে না এবং ইংরেজদের কাছেও ধরিয়ে দিবে না এবং তার যা খুশি যত টাকা লাগে দেবে। তো শিবকুমারী তার প্রেমিকের জন্য, তার ভালোবাসার জন্য সে মূলত তার এই অমূল্য সম্পদ, তার যৌবনটাকে বলদেওর কাছে তুলে দেয় এবং সেখান থেকে 300 টাকা নিয়ে শিবকুমারী বাড়িতে রওনা দেয়। এরই মধ্যে দেখলো যে মহিতোষ আর নেই। মহিতোষ কোথায় গিয়েছে? মহিতোষের কাছে এই যে অরবিন্দ, এই অরবিন্দ মূলত আগস্ট আন্দোলনের অন্যতম নেতা, তিনি দেশপ্রেমিক এবং নাছোড়বান্দা। তো অরবিন্দ এই মহিতোষকে খুঁজে পায়, খুঁজে পেয়ে সে মূলত তার অতীতের কথা বললেন যে তুমি কি সব আন্দোলনের কথা ভুলে গিয়েছো? তুমি একজন নেতা, তুমি একজন দেশপ্রেমিক, তুমি একজন সৈনিক, তুমি কিভাবে এই একটি বনের মধ্যে একা এখানে রয়েছো? চলো, এখনই চলো। তখন এই মানে মহিতোষ তার প্রেমের কথাটাও অরবিন্দকে বলতে পারেনি মুখ ফুটে। অন্য কিছু না ভেবে মহিতোষ তখন অরবিন্দের সাথেই চলে যায়। এরই মধ্যে তো শিবকুমারী তার অমূল্য সম্পদ বিক্রি করে সে 300 টাকা বলদেওর কাছ থেকে নিয়ে আসে। মহিতোষের সাথে সে সুন্দর জীবন যাপন করবে, সিকিমে পাড়ি দেবে। তো যাই হোক, শিবকুমারী আর মহিতোষকে পায় না। সে মূলতই এই মহিতোষকে পেয়েছিল একটা বনজ্যোৎস্নার আলোয়, আর আজ তার মনে দাবাগ্নি জ্বলছে। সেই মহিতোষ কোথায় গেল? যদিও মহিতোষ আসলে নিরুপায় ছিল, তাকে ব্যর্থ প্রেমিক হিসেবে আখ্যায়িত করা যায়। মহিতোষের এখানে খুব একটা দোষ ছিল না, কিন্তু শিবকুমারী তার মনে হচ্ছে অন্তর যন্ত্রণায় সে ভুগতে থাকে এবং পরবর্তীতে দেখে যে বনের মধ্যে যে সারা বন পুরো ছাই হয়ে যাচ্ছে, অর্থাৎ দাবাগ্নি। এই যেন শিবকুমারীর মনেরই অন্তর যন্ত্রণা বা অগ্নিশিখা। তো যাই হোক, এভাবেই কিন্তু শিবকুমারী এবং মহিতোষের প্রেমটাও ব্যর্থ হয়ে যায়। এই জন্য আমি মূল বিষয়বস্তু হিসেবে লিখে রেখেছি ভারত ছাড়া আন্দোলন অথবা আগস্ট আন্দোলনকে উপলক্ষ করে প্রেমের গল্প এখানে পরিস্ফুট হয়েছে। এরপর আসছি পুষ্করা। পুষ্করা অর্থ যদিও তীর্থস্থান, কিন্তু এই গল্পে পুষ্করা অর্থ মূলতই মেঘ আবৃত, কালো ছায়া, দুঃখ, দুর্দশা, সর্বনাশার চিত্র এখানে অঙ্কিত হয়েছে। পুষ্করা হচ্ছে দুঃশাসন গল্প গ্রন্থের অন্তর্গত। এখানে চরিত্রসমূহ আমি দিয়ে রেখেছি বলাই ঘোষ তালুকদার, তিনি মূলতই একটি গ্রামের প্রধান। এরপর হচ্ছে তর্করত্ন। তর্করত্ন মূলতই তিনি ছিল পুরোহিত, ব্রাহ্মণ, মন্দিরের সেবক এবং অত্যন্ত স্বার্থপর, অর্থলোভী। কাশী কুমোর এই তর্করত্নের শিষ্য, পুরোহিতের শিষ্য গাঁজাখোর। কেশর ঢুলি রয়েছে, ডোমপাড়ার মহিলা রয়েছে। তো এখানেও মূলত মূল বিষয়বস্তু আমি লিখে রেখেছি যে দুর্ভিক্ষের করার গ্রাস নয়, বরং প্রচলিত ধর্মান্ধতা এই গল্পের মূল প্রেক্ষাপট। এই গল্পের কাহিনী মূলতই 50-এর মনান্তরের যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের সময় মূলতই পুরো গ্রাম হচ্ছে ছারকার হয়ে গিয়েছিল। মানুষ 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধ লোকও এই দুর্ভিক্ষে তারা মারা গিয়েছিল। সেই গ্রামের মানুষ আসলে এটাকে অন্যভাবে নিত। তারা আসলে এই দুর্ভিক্ষটাকে গুরুত্ব দেয়নি। তারা মনে করেছে যে তাদের মরক লেগেছে, কলেরা রোগ লেগেছে, মহামারী লেগেছে। তো যাই হোক, এই যে বলাই ঘোষ তালুকদার, তিনি মূলত যেহেতু গ্রামের প্রধান, তিনিও মূলত কুসংস্কারাচ্ছন্ন বা তিনি মূলত ধর্মান্ধ একজন ব্যক্তি। তো এই গ্রাম প্রধান তিনি তার গ্রামের মানে সুবিধার্থে বা গ্রামের স্বার্থে, গ্রামের মানুষের স্বার্থে তিনি চেয়েছিল যে এই মরক বা কলেরা মহামারী দূর হয়ে যাক। এই জন্যই তিনি তর্করত্নকে ডাকলেন। তর্করত্ন যেহেতু একজন পুরোহিত, ব্রাহ্মণ, মন্দিরের সেবক, তো তর্করত্নকে ডাকলেন 300 টাকা দিয়ে, যে এই গ্রামের মরক বা কলেরা রোগ যেন উবে যায়। তখন এই তর্করত্ন কালী পুজোর আয়োজন করলেন। 10 গ্রামের মানুষ এটাকে দেবীর প্রকোপ হিসেবে বিবেচনা করলো। রোগ ব্যাধি বালাই নেই, অথচ মানুষের মৃত্যু কেন হচ্ছে, কিন্তু তারা কখনো ভেবেই দেখেনি লোকজন না খেয়ে মারা যাচ্ছে। আর এই দেবীর প্রকোপ শান্ত করার জন্যই শুল্কা চতুর্দশীর রাতে কালী পূজার আয়োজন করা হয়। তাদের ধারণা দেবীর প্রকোপের জন্য, দেবীর রাগের জন্যই এত কিছু হয়েছে। তো যাই হোক, এই তর্করত্নকে নিয়ে এসে 300 টাকা দিয়ে কালী পূজা করতে বলা হলো। তো তর্করত্ন তিনি যেহেতু ব্রাহ্মণ, সে শিবা ভোগের আয়োজন করলেন। এই আয়োজনটা করা হয়েছে, লুচি এবং মাংস দেওয়া হয়েছে, এবং এই তর্করত্ন বলছিল যে শেয়াল এসে যদি এটিকে খেয়ে ফেলে তবেই এই গ্রাম থেকে কলেরা বা মরক চলে যাবে। তো যাই হোক, তর্করত্ন প্রহর গুনছে কখন শেয়াল এসে এই শিবাভোগ খেয়ে নেবে। তো আসছে না শেয়াল কিছুতেই আসছে না। তখন তর্করত্ন একটু ভয় হতে লাগলো। সে নানান জায়গায় নানান কাজে বিশ্বস্ততা অর্জন করেছেন। আজ যদি সেই শিয়াল না আসে তাহলে তার কথাটা তো উল্টে যাবে এবং তাকে কেউ বিশ্বাসও করবে না, তার স্বার্থ সিদ্ধ হবে না, তার অর্থ উপার্জন হবে না, তার জীবিকা উপার্জনের পথটা বন্ধ হয়ে যাবে। এই সকল কিছু মিলিয়ে কিন্তু তর্করত্ন অনেক বেশি ভয় পাচ্ছিল। রাত 1টা-2টা বেজে যায়, কিন্তু তারপরও শিয়াল আসে না। এরই মধ্যে এই কাশী কুমোর অর্থাৎ তার শিষ্য মাঝে মাঝেই সে গাঁজা খাচ্ছিল এবং মাঝে মাঝে হাসছিল
যে কি খবর, এসেছে কিনা শিয়াল। তখন এই তর্করত্ন বলেছিল যে তুই চুপ কর, আসবে, অবশ্যই আসবে। তো এই গাঁজাখোর গাঁজা খাচ্ছিল এবং ঝিমোচ্ছিল এবং সে ঘুমিয়ে পড়ছিল। তো তর্করত্ন এরকমই এসে সবসময় আতঙ্কে থাকছে, কেন আসছে না, কেন আসছে না। তো এরকমই আতঙ্ক থাকতে থাকতে এক পর্যায়ে সে দেখলো শিয়াল আসেনি, স্বয়ং দেবী এসেছে। তার সর্বাঙ্গ কালো, চুল এলোমেলো এবং দেবীর চোখগুলো জ্বলজ্বল করছে। এ মূলত আসলে দেবী না, ডোমপাড়ার একজন বুভুক্ষ মহিলা, যার দুটি সন্তান এবং স্বামী এই দুর্ভিক্ষের কবলে পড়ে মারা গিয়েছে। তো এই বুভুক্ষ মহিলা কতদিন থেকে না খেয়ে আছে, সেই মূলত এসেছিল সেই শিবাভোগ খাওয়ার জন্য। আর এদিকে তর্করত্ন ভেবেই নিয়েছে যে দেবী এসেছে। তো যাই হোক, এই শিবাভোগ খেয়ে সেই মহিলা সেখান থেকে চলে যায়। আর তর্করত্ন এদিকে খুশিতে সে এই কেশর ঢুলিকে বলল, ঢাক ঢোল যা আছে সব বাজাও। দেবী স্বয়ং এসেছিল, শিয়াল আসেনি। দেবী স্বয়ং এসে শিবাভোগ খেয়ে চলে গিয়েছে। তো যাই হোক, বলাই ঘোষ তালুকদার যদিও 300 টাকা তাকে ঠিক করেছিল, কিন্তু এই শিবাভোগ ভোগ করার জন্য তাকে পরবর্তীতে 500 টাকা এবং তার ট্রাক ভর্তি বিভিন্ন ধরনের মালামাল, খাদ্য, উপহার সামগ্রী সকল কিছু দিয়ে তাকে খুশি করে পাঠিয়ে দিয়েছিল এই পুরোহিতকে। তো এই পুরোহিত রাস্তায় যেতে যেতেই সে দেখলো এক মহিলা কেমন কেমন করছে, অর্থাৎ মানে মৃত্যুর উপক্রম। তখন তার যে গারোয়ান ছিল, তার যে চালক ছিল, সেই চালক বলল কি হয়েছে সেখানে। সে বলল যে এই মহিলার দুটো সন্তান ছিল এবং স্বামী ছিল, মারা গিয়েছে এবং সে করে মারা যাচ্ছে হয়তো বা পানির পিপাসায়। তো যাই হোক, তর্করত্ন তখন দেখলো এই তো সেই মহিলা যে কিনা কাল রাতে শিবাভোগ গ্রহণ করেছে। তর্করত্ন যদিও এই বিষয়টি আর প্রকাশ করেনি, কেননা এর মধ্যে তার স্বার্থপরতা রয়েছে, তার অর্থ লোলুপতা রয়েছে, তার জীবিকা অর্জন রয়েছে, এই জন্যই সে মূলত এটাকে প্রকাশ করেনি। এর মধ্য দিয়ে আসলে আমরা বুঝতেই পারলাম মানব সৃষ্ট মনান্তরে একাধিক মানুষের মৃত্যু চিত্র এঁকেছেন গল্পকার এখানে। ক্ষুধায় অস্থির হয়ে কেউ ধরেছে মৃত্যুর পথ, আবার কেউ ধরেছে উন্মাদের পথ। মূলত এই দুর্ভিক্ষতায়িত সমাজ এবং পরিবার জীবনে এক বিরাট বিপর্যয় সৃষ্টি হয়েছিল তৎকালীন সময়ে, কিন্তু এটিকে মানুষ কখনো বুঝতেই পারেনি। বরং দুর্ভিক্ষের করাল গ্রাস এটাকে না ভেবে প্রচলিত ধর্মান্ধতা বিশ্বাস করে তারা মূলত এই খাদ্য উপক্রম টাকা পয়সাগুলো নষ্ট করেছে। এই জন্যই আমি এখানে লিখে রেখেছি দুর্ভিক্ষের করাল গ্রাস নয়, বরং প্রচলিত ধর্মান্ধতা এই গল্পের মূল প্রেক্ষাপট। এরপরে আসছি দুঃশাসন গল্পে। দুঃশাসন মূলত দুঃশাসন গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এর চরিত্রসমূহ আমরা একটু দেখি। প্রথমে আমরা পাবো দেবীদাসকে। দেবীদাস মূলত তিনি একজন কালোবাজারি, মুনাফালোভী, শাসক, শোষকের প্রতীক, বস্ত্রালয়ের মালিক। এখানেও মনান্তরের কথা বলা হয়েছে, 50-এর মনান্তরের কথা বলা হয়েছে। আমরা কিন্তু 50-এর মনান্তরের 3টি গল্প এখানে পড়লাম, দুঃশাসন, পুষ্করা আর হচ্ছে হার গল্প। এই 3টি গল্পই কিন্তু 50-এর মনান্তরকে উপলক্ষে করে রচিত হয়েছে। তো এখানে আমরা দেখি যে এই 50-এর মনান্তরে কি কি মূলত আমাদের অসুবিধা হয়েছিল। আমাদের খাদ্য সংকট হয়েছিল, বস্ত্র সংকট হয়েছিল, আলোর সংকট হয়েছিল, জীবনযাত্রার মানে প্রয়োজনীয় মৌলিক বিষয়ের যে সংকটগুলো প্রত্যেকটি হয়েছিল। তো এরকমই 2-3টি সংকট নিয়ে কিন্তু এই দুঃশাসন রচিত হয়েছে। তো দেখি প্রথমেই দেবীদাস মূলতই বস্ত্রালয়ের মালিক। তখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যে সেখানে কিন্তু কোনো ধরনের কোনো বস্ত্র ছিল না। মানুষ ইজ্জতকে রক্ষা করতে গিয়ে কি না করেছে, যার পনায় চেষ্টা করেছে, তারপরও তারা তাদের ইজ্জতটুকু রক্ষা করতে পারেনি শুধুমাত্র বস্ত্রের অভাবে। যেখানে খাদ্যই তাদের সংকট, সেখানে বস্ত্র তারা কিভাবে পাবে? তো এরকমই একজন বস্ত্রালয়ের মালিকের সেই হিংস্রতায় কিন্তু এখানে পরিস্ফুট হয়েছে। তো এই দেবীদাস তিনি চরম সময়ে চরম দামে বস্ত্রগুলো বিক্রি করার জন্যই তিনি রেখে দিয়েছিল কিছু বস্ত্র। তো যাই হোক, এই দেবীদাস এবং গৌরীদাস মূলতই ছিল এই দেবীদাসের ভাতিজা। তিনি যদিও মানবিক চরিত্রের, কিন্তু যেহেতু এই দেবীদাসের ভাতিজা, এই জন্যই সে খুব একটা সমাজের জন্য বা কোনো কিছুই করতে পারেনি। তো যাই হোক, দেবীদাস এবং গৌরীদাস তারা তাদের বস্ত্রালয়ে বসে আছে। গৌরীদাস একটি খবরের কাগজ পড়ছে। এরই মধ্যে এক আগন্তুক তাদের গৃহের সামনে একজন ব্যক্তি অনেকক্ষণ থেকে বসে আছে, প্রায় সারাদিন বসে রয়েছে। তিনি মূলত এই দুর্ভিক্ষের চরম শিকার। তো এই আগন্তুক বারবার দেবীদাসকে অনেক অনুনয় করছে দুটো বস্ত্র দিতে। দেবীদাস বারবার বলছে যে তাদের কাছে কোনো বস্ত্রই নেই, যদি বস্ত্রই থাকতো তাহলে তাদেরকে কেন দেবে না? বস্ত্র বিক্রি করলে তো তারই লাভ, কিন্তু সে যে মূলত চরম লাভে বস্ত্র বিক্রি করার জন্য সেগুলো রেখে দিয়েছে, এগুলো আর আগন্তুককে সে বলছে না। তো যাই হোক, এই ব্যক্তি সে বারবার দেবীদাসের পায়ে ধরলো, কিন্তু তারপরও দেবীদাসের মন গড়ল না। পরবর্তীতে বললো দুটো না পারুক অন্তত একটি যেন দেয়, কিন্তু তারপরও দিল না। তখন এই
ব্যক্তি সে সেখান থেকে চলে যায়। গৌরদাস তখন দেবীদাসকে বলল, অন্তত একটি কাপড় দিলেও তো পারতে। তখন দেবীদাস বলল, যদি আমি একটি কাপড় দিতাম তাহলে এখানে লাইন ধরে যেত সেই একটি কাপড়ের জন্য। তো যাই হোক, গৌরদাস আর তেমন কিছু বলল না, সে আবার খবরের কাগজে মনোনিবেশ করলো। তো এরই মধ্যে কানাইদা চলে আসলো। কানাইদা মূলত একজন কনস্টেবল, চাঁদা তোলে। সেরেস্তার খাতা লেখার জন্য তাকে মুহুরি বলেও জানে অনেকেই, তিনি আসলে মুহুরি বলে খ্যাত। তো যাই হোক, এই কানাইদা মূলত এই দেবীদাসের কাছে চাঁদা নিতে এসেছে। কত টাকা? 50 টাকা। তখন এই দেবীদাস মূলত চটে যায়, এই দুর্ভিক্ষ সময়ে 50 টাকা কেন সে দেবে? তখন বলল যে তাকে পাঠিয়েছে দারোগা বাবু সচিকান্ত, তিনি হচ্ছে একটি যাত্রাপালার আয়োজন করেছেন। সেই যাত্রাপালার নাম হচ্ছে দুঃশাসনের রক্তপান। আর এই যাত্রাপালার জন্য দেবীদাসকে 50 টাকা দিতে হবে, চাঁদা দিতে হবে। যদিও দেবীদাস প্রথমত তার প্রতি একটু রাগান্বিত হচ্ছে, কিন্তু দেবীদাস ভাবছিল এখন দুর্ভিক্ষের সময় যদি এই দারোগা পুলিশদেরকে হাতে না রাখা হয় তাহলে এর চেয়েও বেশি চলে যাবে। তখন এই দেবীদাস মোটামুটি একটু রাগ হয়েই বলছিল যে এ হচ্ছে এক প্রকার জুলুম। এই কথা বলে দেবীদাস কানাইদাকে 50 টাকা চাঁদা দিয়ে দেয়। তো কানাইদা এটি নিয়ে সে মূলত দারোগা বাবু সচিকান্তর কাছে চলে যায়। তার দারোগা বাবু সচিকান্ত এখানে যাত্রাপালা মোটামুটি বিবেকও বলা চলে, এবং তিনি হচ্ছে দ্বিমুখী চরিত্রের অধিকারী। তিনি একদিকে দুর্ভিক্ষকালীন পরিবেশে ক্ষুধার্ত মানুষের আনন্দ দেওয়ার উদ্যোগে বিলাসিতা করেছেন, এদিকে তো মানুষ দুর্ভিক্ষে হাহাকার করছে, আর ওইদিকে তিনি হচ্ছে যাত্রাপালার আয়োজন করেছেন। যাদের পেটে ক্ষুধা থাকে তাদের আসলে আনন্দ আসে না, কিন্তু তিনি এই আনন্দ দ্বারা আয়োজন করেছেন। আবার অন্যদিকে তিনি দেবী দাসের মতো এই পাবলিককে মূলত সচেতন করাতে গিয়ে তার চেতনা উন্মোচন করতে চেয়েছিলেন। যারা দুর্ভিক্ষের পরিবেশে কৃত্রিমভাবে বস্ত্র সংকট সৃষ্টি করেছে তাদেরও পরিণতি হবে দুঃশাসনের মতো, যা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দেবীদাস উপলব্ধি করতে পারবে। তো এই দিক থেকে তাকে দ্বিমুখী চরিত্র বলা যেতে পারে। তো যাই হোক, এই দারোগা বাবু সচিকান্ত তিনি মূলত একটি আয়োজন করলেন, দুঃশাসনের রক্তপান নামে একটি যাত্রাপালার আয়োজন করলেন। এই আয়োজনে অভিনেতা ছিল মূলত বৈকুণ্ঠ অধিকারীর দল। এই দুঃশাসন গল্পটি পড়তে গেলে আমাদের মহাভারতের কিছু চরিত্র আমাদের জানতে হবে। অর্জুন, ভীম, দ্রৌপদী, ধৃতরাষ্ট্র, কর্ণ, কেশব, ধনঞ্জয়, এই চরিত্রগুলো সম্পর্কে জানতে হবে। আমরা জানি মহাভারতের যে দ্রৌপদী ছিল তার 5 জন স্বামী ছিল। এখানে একটু বিষয় জানতে হবে, মামা শকুনির চক্রান্তে দুর্যোধন নামক একজন চরিত্র তার ছোট ভাই দুঃশাসনকে নির্দেশ করেছিল দ্রৌপদীর বস্ত্র হরণ করার জন্য, কিন্তু ওই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে ব্যর্থ হয়। পঞ্চপাণ্ডবের বউ বলে কথা, 5 জন স্বামীর একটি বউ। তখন এই পঞ্চপাণ্ডবের বউ দ্রৌপদীর শ্লীলতার কারণে তারই স্বামী ভীমের গদার ঘায়ে আশ্রে পড়ে দুঃশাসন। অর্থাৎ দ্রৌপদীর স্বামী ভীম এই দুঃশাসনকে সে করুণভাবে মারেন। যখন মারেন তখন এই দুঃশাসনের সেই রক্ত দিয়ে ভীম দ্রৌপদীর বেনি বেঁধে দেন। অর্থাৎ তার স্বামী তার স্ত্রীর বস্ত্র হরণের প্রতিশোধ তিনি গ্রহণ করেন। সেই মহাভারতের দুঃশাসনের যে দুঃসাহসিক কাজ, এই কাজের জন্য তাকে অনেক বেশি মূল্য দিতে হয়েছে। আর সেই দুঃশাসনের সাথে এই দুঃশাসনের অনেকটাই মিল রয়েছে। সেই দুঃশাসনের মতো এখানকার এই দেবীদাসও তিনি দুঃসাহসিক ভাবে এই সমাজকে হেয় প্রতিপন্ন করেছেন, এই সমাজকে তিনি অবজ্ঞা করেছেন, এই সমাজের তিনি মুনাফা লাভের আশায় তিনি সমাজের মানুষকে কষ্ট দিয়েছেন, দুর্ভিক্ষে পতিত করেছেন। আর এই জন্যই এই দারোগা বাবু সচিকান্ত তিনি এরকম একটি যাত্রাপালা আয়োজন করেছেন, যাতে করে এই দুঃশাসনের রক্তপান যাত্রাপালা থেকে এই দেবীদাসের মতো চরিত্র এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, যে একজন দুঃশাসনের দুঃসাহসিক আচরণের জন্য তাকে যেমন মূল্য পেতে হয়েছে, ঠিক তেমনি দেবীদাসকেও এভাবেই মূল্য পেতে হবে। তো যাই হোক, এই দুঃশাসনের রক্তপান যখন তারা দেখলো, তখন এই গৌরদাস, এই যে আমি তাকে বলেছিলাম মানবিক চরিত্র, সেখানে কিন্তু এই গৌরদাস দেখছিল যে দ্রৌপদীর আত্মচিৎকার দেখছিল। যখন তার বস্ত্র হরণ করতে গিয়েছিল তখন কিন্তু তার আত্মচিৎকার দেখেছিল। তো গৌরদাস মূলতই দ্রৌপদীর আত্মচিৎকার না, বরং এই যে তার সমাজের মানুষের যে আত্মচিৎকার তিনি সেটি দেখতে পেয়েছেন। অর্থাৎ এই সমাজে যে মূলতই যে যারা বস্ত্র সংকটে ভুগছে, খাদ্য সংকটে ভুগছে, আলোক সংকটে ভুগছে, তাদের আত্মচিৎকার এই গৌরদাস দেখতে পেয়েছিল। এবং দেবীদাস এবং গৌরদাস তৎক্ষণাৎ সময় অনুশোচনা বা অনুতপ্ত করছিল, তাদেরও কি এরকম হবে? তো যাই হোক, তারা এই দুঃশাসনের রক্তপান দেখতে গিয়ে, যদিও দেবীদাস তার মনে হচ্ছিল যে সে 50 টাকা চাঁদা দিয়েছে, তার গায়ে কাটা কাটা লাগছিল, কিন্তু একেবারে যখন চরম পর্যায়ে গিয়েছিল, ভীম যখন দুঃশাসনকে মেরে ফেলেছিল এবং সেই রক্ত দিয়ে
দ্রৌপদীর বেনি বেঁধে দিয়েছিল, তখন কিন্তু দেবীদাসের সেই 50 টাকার কথা আর মনে পড়েনি, অর্থাৎ সেই 50 টাকা তার উসুল হয়েছে বলে তার মনে হচ্ছিল। তো যাই হোক, এরই মধ্যে এই দেবীদাস এবং গরুদাস বেরিয়ে পড়ে। তো দেবীদাস এবং গরুদাস মুচি পাড়াতে যেতে চাইলো, লক্ষণ মুচির কাছে যেতে চাইলো, কিন্তু সেখানে তারা এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়ে পড়লো। ঘাটের দিক থেকে একটা 16 বয়সের মেয়ে জল নিয়ে আসছিল। মানুষের গলা শুনতেই সেই মেয়েটি বিদ্যুৎ গতিতে কোথায় যেন মিলিয়ে গেল। আর একই সঙ্গে চমকে উঠলে দেবীদাস আর গরুদাস, দেখলো ছলছল করে উঠলো সেই রক্ত, মেয়েটি সম্পূর্ণ নগ্ন অবস্থায়। তো আসলে তৎকালীন সময়ে মেয়েদের এই নগ্নতার জন্য তাদেরকে অনেক প্রাণ দিতে হয়েছে, অনেক রক্ত তাদেরকে দিতে হয়েছে। এছাড়াও এখানে যে শুধু খাদ্য সংকট বা বস্ত্র সংকট ছিল এমনটা না, আলোক সংকটও ছিল। এখানে এই গ্রামের মধ্যে কিন্তু আমরা দেখেছি আলোক সংকটের জন্য একজন মহিলার তার বাচ্চাকে তারই পাশ থেকে শিয়াল নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে। শুধু সেই অভুক্ত মাথাটি দূরে কোথাও পড়েছিল, যা তারা দিনের বেলায় দেখেছে। তো আসলে শুধুমাত্র একটু আলোর জন্য সেই বাচ্চাটিকে তারা রক্ষা করতে পারেনি। তো এইভাবেই কিন্তু খাদ্য, বস্ত্র এবং আলোক সংকটে পড়েছিল। তো তৎকালীন সময়ে দুর্ভিক্ষ যতটা না তাদেরকে পীড়িত করেছিল, তার চেয়েও বেশি পীড়িত করেছিল মানব সৃষ্ট সংকট। অর্থাৎ এই দেবীদাসের মতো এই রাক্ষসরা, তারা এই যে তাদের খাদ্য, বস্ত্র, আলোক এরা আসলে মজুত করে রেখেছিল এবং দুর্ভিক্ষটাকে আরো বাড়িয়ে দিয়েছিল। তো এই জন্যই মূলত এখানে মূল বিষয়বস্তু হিসেবে আমি লিখে রেখেছি, এই যুগের দুঃশাসন রূপী দেবীদাস চরিত্রের রাক্ষসদের কবি নির্ভুলভাবে অঙ্কন করেছেন। সেই সাথে এদের বিরুদ্ধে যথেষ্ট ক্ষুব্ধ ও ব্যঙ্গ প্রবলভাবে প্রকাশ করেছেন। তৎকালীন সময়ে যদিও মহাভারতের দুঃশাসনকে ভীম যথোপযুক্ত শাস্তি প্রদান করেছিল এবং প্রতিশোধ নিয়েছিল, কিন্তু বর্তমান সময়ের যে দেবীদাস রূপী দুঃশাসন, এদেরকে আসলে শাসন করার মতো বা এদের প্রতি আসলে প্রতিশোধ নেওয়ার মতো বা এদের যথোপযুক্ত শাস্তি দেওয়ার মতো আসলে এই যুগে তেমন কিছু নেই বা তেমন কোনো সাহসও নেই। এই জন্যই মূলত লেখক তীব্রভাবে ব্যঙ্গ করেছেন এবং যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন এই দেবীদাস রূপী দুঃশাসনের প্রতি। তাহলে আমরা দেখলাম ছোট গল্প, এগুলো আমি যথেষ্ট চেষ্টা করেছি এই গল্পগুলো আসলে ছোট ছোট চরিত্রে দেওয়ার জন্য এবং এই গল্পগুলো মূল বিষয়বস্তুগুলো একটু করে ফুটিয়ে তোলার জন্য। তো আমরা দেখলাম বিতংশ, হার, এরপর হচ্ছে বনজ্যোৎস্না, পুষ্করা এবং দুঃশাসন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।